আমার নাম গৌর। আমরা খুব গরিব। এই কারণেই আমি একটা বড় বাংলোতে চৌকিদারের কাজ করতাম। আমি এই কাজটা অনেক কষ্টে পেয়েছি। আমার কাছে এই চাকরিটা খুব দরকার ছিল। কেননা আমি তেমন পড়াশুনো জানতাম না। আমার বাড়ি গ্রামে। আমরা 2 ভাই ছিলাম। কিন্তু আমার ছোট ভাই জন্মের সময় থেকে ল্যাংড়া। ও আমাদের ফ্যামিলির জন্য কিছুই করতে পারত না। বাবাও খুব অসুস্থ হয়ে পড়েছিল। তার চিকিৎসার খুব প্রয়োজন। মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। এখন আমি যুবক হয়ে গেছি, তাই আর কতদিন মায়ের দিয়ে এইসব কাজ করাতাম। এই কারণে আমি কাজের খোঁজে শহরে এসে পড়ি। এখানে এসে কয়েক মাস আমি এদিক সেদিকে ধাক্কা খেতে থাকলাম। আমাদের গ্রামের এক বন্ধু এখানে কাজ করার জন্য আগেই এসেছিল। ও একটা ফ্যাক্টরিতে কাজ করত। আমার আশা ছিল যে আমি আমার বন্ধুর সাথে ওর ফ্যাক্টরিতে কাজ করব। কিন্তু ওর ফ্যাক্টরিতে আর কোনো মজদুরের দরকার নেই। আমি কাজের খোঁজে এদিকে সেদিকে ধাক্কা খেতে থাকলাম। এরপরে একদিন আমার বন্ধু আমাকে এই বাংলোর ব্যাপারে বলল যে এই বাংলোর মালিকের একজন বিশ্বস্ত চৌকিদারের প্রয়োজন। তারপরে কাজের খোঁজে এখানে এলে এখানকার মালিক আমাকে কাজে রেখে দিয়েছিলেন। এই বাংলোতে চৌকিদারি করা আমার 1 বছর হয়ে গেল। এই বাংলোটা অনেক বড় এক বিজনেসম্যানের। সে নিজের স্ত্রী এবং মেয়ের সাথে এখানে থাকতেন। ব্যবসার কারণে তার বিদেশে আসা যাওয়া লেগেই থাকতো। এই কারণে তিনি নিজের ড্রাইভার, চাকর, এমনকি চৌকিদারও বিশ্বস্ত রেখেছিলেন, যাতে তার অবর্তমানে তার বাড়িতে কোনো অসুবিধা না হয়। মালিক সবচেয়ে বেশি চিন্তিত তার মেয়েকে নিয়ে থাকতেন। তার একটাই মেয়ে, আর তিনি নিজের মেয়েকে খুব ভালোবাসতেন। তার নাম উমা। যদিও উমা ম্যাডামের সাথে বাড়িতে তার মাও থাকতেন, কিন্তু মালিক তবুও উমা ম্যাডামকে নিয়ে খুব টেনশনে থাকতেন। উমা ম্যাডাম খুবই সুন্দরী আর অনেক শিক্ষিত ছিলেন। যখন থেকে আমি এখানে কাজ করছি তখন থেকে দেখছি যে উমা ম্যাডাম সবসময় খুব অসুস্থ থাকতেন। আমাকে এখানকার এক পুরনো চৌকিদার বলেছিল যে উমা ম্যাডাম বিদেশে পড়াশোনা করতেন, কিন্তু গত 2 বছর ধরে তিনি অসুস্থ। মালিক বড় বড় ডক্টরকে দিয়ে তার চিকিৎসা করিয়েছিলেন, এমনকি বিদেশে চিকিৎসা করানোর জন্য তাকে নিয়ে গেছিল, কিন্তু ম্যাডামের অসুখ ধরাই পড়েনি। মালিকের একজন ফ্যামিলি ডক্টর ছিলেন। মালিক উমা ম্যাডামের স্বাস্থ্যের ব্যাপারে সমস্ত কথা ওই ডক্টরকে জিজ্ঞেস করেই করতেন। মালিকের মেয়ে লাখে একজন। আমি তাকে 1-2 বারই দেখেছিলাম। যখন আমি প্রথম প্রথম এখানে কাজে এসেছিলাম তখন তিনি মালিকের সাথে বাগানে হাঁটার জন্য আসতেন, কিন্তু এখন তো অনেক দিন থেকে তিনি দাঁড়াতেও পারতেন না। তিনি এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন যে সারাদিন বিছানাতেই শুয়ে থাকতেন। আমি যখন তাকে প্রথমবার দেখেছিলাম তখন আমার হৃদয় ঝড় উঠে গেছিল। তাকে দেখে আমি ভেবেছিলাম যদি আমার জীবনে উমা ম্যাডামের মতো সুন্দরী কেউ জীবনসঙ্গী হয়ে আসতো। কেননা আমি যখন প্রথমবার উমা ম্যাডামকে বাগানে হাঁটতে দেখেছিলাম তখন তার হাঁটা চলা এমন ছিল যে আমি তার দিক থেকে চোখ ফেরাতেও পারছিলাম না। আর এক একটা অঙ্গ সুন্দর, তার এক একটা অঙ্গ সৌন্দর্যে পরিপূর্ণ। এই 1 বছরে মালিকে আমার উপরে খুব ভরসা হয়ে গেছিল। কেননা আমি নতুন মানুষকে ভালোভাবে চেক না করে আর জিজ্ঞাসাবাদ না করে ভেতরে যেতে দিতাম না। এই কারণে আমি ধীরে ধীরে মালিকের ফেভারেট চৌকিদার হয়ে গেলাম। তিনি এখন আমার থেকে বেশি ভরসা আর কারো উপর করতে পারেন না। আমার জন্য তো উমা ম্যাডাম শুধু একটা স্বপ্নের মতো ছিল। আমি কোথায় আর সে কোথায়, ব্যাস, আমি তার ব্যাপারে স্বপ্ন দেখতে পারি। এখন সে এতটা অসুস্থ থাকতো যে আমারও তাকে নিয়ে চিন্তা হতো। কেননা গত 1 মাস থেকে সে পুরো পাগলের মতো ব্যবহার করতে শুরু করেছিল। আমাকে উমা ম্যাডামের ব্যাপারে বাড়ির চাকর বলতো, কেননা বাড়ির ভিতরে শুধুমাত্র একজন চাকর আর বাকি সব চাকরানি কাজ করত। এই কারণে সে কথাবার্তা বলার জন্য আমার কাছে আসতো। আমি যখন উমা ম্যাডামের ব্যাপারে শুনতাম তখনই আমার হৃদয় ভারী হয়ে উঠত। ভগবান না জানি তাকে এমন কি অসুখ দিয়েছেন যে তার চিকিৎসা সম্ভবই হচ্ছে না। কিছুদিন পরে একদিন মালিক আমাকে ডেকে বললেন, আমি তোমার জায়গায় অন্য চৌকিদার রাখছি। তার কথা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, মালিক, আমি কি কোনো ভুল করেছি? এই কাজটা আমার ভীষণ দরকার, প্লিজ আমাকে কাজ থেকে বের করবেন না। আমার কথা শুনে মালিক বললেন, তোমার টেনশন করার দরকার নেই। আসলে আমার আরো একজন চৌকিদারের প্রয়োজন। আমি বাড়ির চাকরের মধ্যে কিছুটা গড়বড়ে দেখতে পাচ্ছি। আমার সন্দেহ হচ্ছে এ আমার অবর্তমানে আমার মেয়ের ঘরে ঢোকে। আমার মালকিন সারাদিন কোথাও না কোথাও ব্যস্ত থাকে। এই কারণে এখন থেকে তুমি আমার মেয়ের ঘরের বাইরে পাহারা দেবে, আর আমি বাংলোর বাইরের জন্য অন্য কোনো চৌকিদার রেখে দেব। মালিকের কথা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার এই কাজেও কোনো অসুবিধা নেই।
মালিক বলেছিলেন যে আর অনেকদিন থেকেই কাজ খুঁজছিল। ওর সাথে কথাবার্তা বলার পরে মালিক ওকে বাংলোর বাইরে চৌকিদার করার জন্য রেখে দিলেন। আর আমাকে উমা ম্যাডামের ঘরের বাইরে চৌকিদারি করার জন্য বললেন। এখন আমি ম্যাডামের ঘরের বাইরে পাহারা দেই। উমা ম্যাডাম খুব জোরে জোরে কাশতে থাকতেন। তিনি খুব কষ্টে ছিলেন। আমি কখনোই কোনো মেয়েকে এরকম ছটফট করতে দেখিনি। আমি কখনো কখনো ম্যাডামকে দেখার জন্য ঘরের ভিতরে উঁকি মারতাম। আজকে উমা ম্যাডাম ছটফট করছিলেন। আমি ঘরের মধ্যে উঁকি মেরে তাকে দেখতেই যাচ্ছিলাম। তখনই হঠাৎ মালিক দৌড়াতে দৌড়াতে এলেন আর নিজের মেয়েকে ওষুধ খাওয়ালেন। এরপরে উমা ম্যাডামের ছটফট বন্ধ হয়ে গেল। একদিন মালিকের ড্রাইভারের সাথে গল্প করছিলাম। সেই সময় ড্রাইভার আমাকে এমন কথা বলল যেটা শুনে আমি চমকে উঠলাম। ও বলতে লাগলো, মালিক খবরের কাগজে খবর ছাপিয়েছে যে আমার মেয়ের চিকিৎসা করতে পারবে তাকে 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। মালিকের এই খবর শহরে সমস্ত ডাক্তারের জন্য লটারির থেকে কম নয়। কিন্তু মালিকের কাছে এই টাকা কিছুই না, কেননা তিনি শহরের নামি দামি বিজনেসম্যানের মধ্যে একজন। এমনিতেও একজন বাবার কাছে তার সন্তানের থেকে বেশি দামি কিছুই হয় না। আমি ভাবতে লাগলাম, যদি আমি ডক্টর হতাম তাহলে আমি উমা ম্যাডামের চিকিৎসা করাতাম আর সারা জীবন আমাকে ইনকাম করতে হতো না। যাই হোক, মালিক আমাকে নিষেধ করেছিল যে আমি যেন উমা ম্যাডামের ঘরে কোনো চাকরকে যেতে না দিই। ম্যাডামের ঘরে শুধুমাত্র মালিক আর মালকিন যেতেন, বা কখনো কখনো মালকিন তাদের ডক্টরকে ঘরের মধ্যে নিয়ে যেতেন। বাকি কারোরই ঘরের মধ্যে যাওয়ার পারমিশন ছিল না। একদিন সেই পার্সোনাল ডক্টর তার সাথে একটা অদ্ভুত লোক নিয়ে মালিকের সঙ্গে দেখা করতে এলেন। ওকে দেখে একেবারে নর্মাল মানুষ মনে হচ্ছিল না। তার চোখ সোনালি কালারের আর চুল লম্বা লম্বা, দেখে মনে হচ্ছিল যেন কোনো তান্ত্রিক। ড্রেস তো সে আমাদের মতোই পরেছিল, কিন্তু চেহারা অদ্ভুত। ডক্টর তাকে নিয়ে মালিকের কাছে এসে বললেন যে এই তান্ত্রিক দাবি করেছে যে এ আপনার মেয়ের চিকিৎসা করতে পারবে। এ পেপারে আপনার 100 কোটির খবর দেখে জানতে পেরেছে যে আপনার মেয়ে অসুস্থ। আমি ওই ডক্টরের কথা শুনে খুব অবাক হলাম, কারণ এই তান্ত্রিক কিভাবে উমা ম্যাডামের চিকিৎসা করবে? বিদেশে বড় বড় ডক্টররা লাখ চেষ্টা করে ম্যাডামের রোগের ব্যাপারে জানতে পারেনি, আর এ বলছে ম্যাডামকে একদম সুস্থ করে দেবেন। তার এত জোর গলায় বলা শুনে আমিও ভেবে নিলাম যে হয়তো এই লোকটা সত্যি বলছে। ডাক্তার তো কোনো কাজের কারণে চলে গেল। ডক্টরবাবু যাওয়ার পরেই ওই তান্ত্রিক মালিকের সাথে কথা বলতে লাগলো। আমি ওই সময় কান লাগিয়ে তাদের কথা শুনছিলাম। ওই তান্ত্রিকের কাপড়ও খুবই নোংরা। তার কাছে কোনো থলে বা ব্যাগও ছিল না যার মধ্যে ওষুধ বা অন্যান্য জিনিস থাকবে। সে তো একদম খালি হাতে এসেছিল। আমি ভাবতে লাগলাম, এ উমা ম্যাডামের কি চিকিৎসা করবে? ওই তান্ত্রিক মালিককে উমা ম্যাডামের ঘরে যাওয়ার জন্য বললেন। মালিক তাকে উমা ম্যাডামের ঘরে নিয়ে গেলেন। আমিও তাদের পেছন পেছন ঘরে চলে গেছিলাম। সে আমার দিকে খুব অদ্ভুত চোখে তাকাতে লাগলো আর মালিককে বলল, এই ছেলেকে ঘর থেকে বাইরে পাঠান। আপনার সাথে আপনার মেয়ের চিকিৎসার ব্যাপারে কথা বলতে হবে। মালিক আমাকে বাইরে যাওয়ার ইশারা করলেন। আমি বাইরে তো এলাম, কিন্তু আমি দরজার কোণে গিয়ে দাঁড়িয়ে পড়লাম যাতে আমি ওই তান্ত্রিকের আর মালিকের কথা শুনতে পাই। প্রথমে তো তান্ত্রিক ম্যাডামকে খুব ভালোভাবে লক্ষ্য করলো। তারপরে সে মালিককে এমন একটা কথা বলল যেটা শুনে আমার হুঁশ উড়ে গেল, আর মালিকও চমকে উঠেছিল। তান্ত্রিক মালিককে বললেন, দেখুন সাহেব, আমার কথা হয়তো আপনার খারাপ লাগবে আর হয়তো হৃদয়েও আঘাত পাবেন, কিন্তু আপনার মেয়ের চিকিৎসা ওষুধের দ্বারা সম্ভব না। আপনাকে ওর জীবনের পরিবর্তন আনার জন্য ওর বিয়ে দিতে হবে। এটা তো সাধারণ ব্যাপার, সমস্ত পিতাই নিজের মেয়ের বিয়ে দিতে চায়। মালিক তাকে প্রশ্ন করলেন, তাহলে কি বিয়ের পরে আমার মেয়ে একদম ঠিক হয়ে যাবে? মালিক তার কাছে আরো 2-3টা প্রশ্ন করলো, কেননা তার হয়তো মনে হয়েছিল যে এই লোকটা ফ্রডও হতে পারে। লোকটা হয়তো পয়সা হাতানোর ধান্দায় এসব কথা বলছেন। এরপর ওই লোকটা উমা ম্যাডামের পুরোনো দিনের এমন কিছু ঘটনা বললেন যেটা শুনে মালিক আর আমার বিশ্বাসই হয়ে গেল যে এ সত্যি বড় কোনো তান্ত্রিক বাবা। কেননা সে উমা ম্যাডামের ব্যাপারে এমন কিছু কথা বললেন যার ব্যাপারে প্রায় কেউই জানতো না। এরপরে সে একটা এমন কথা বললেন যেটা শুনে মালিকের আগে পাগল হয়ে গেলেন। ওই লোকটা মালিককে বললেন, আপনি আপনার মেয়ের বিয়ে কোনো ধনী পরিবারের পরিবর্তে এমন পরিবারে করবেন যেখানে ছেলে শুরু থেকে দরিদ্রের মধ্যে বড় হয়েছে, আর যে আপনার মেয়েকে খুশি রাখতে পারবে না। এই কথাটা শুনে আমার মনে হচ্ছে ওই তান্ত্রিক পাগলের মতো কথা বলছে। উমা ম্যাডাম আগে থেকে এত অসুস্থ, তার উপরে এখন তার বিয়ে যদি কোনো গরিব ছেলের সাথে হয় তাহলে তো ম্যাডামও আরো বেশি সমস্যায় পড়ে যাবে। কেননা মালিক প্রথম থেকেই তার একটা সুন্দর জীবন দিয়েছিলেন। আর এমনিতেও বিয়ে দেওয়া কোনো সাধারণ কথা না, এটা সারা জীবনের সিদ্ধান্ত।
এই কারণে ম্যাডাম কোনো গরিব পরিবারে কোনো মতেই জীবন কাটাতে পারবে না। এই দুনিয়াতে গরিব লোকের কোনো অভাব নেই। এই কারণে গরিবের থেকে গরিব সম্বন্ধ তার মেয়ের জন্য সহজেই পেয়ে যাবে। কিন্তু এক ধনী পিতা কিভাবে নিজের একমাত্র মেয়েকে গরিব বাড়িতে জীবন কাটানোর জন্য পাঠাতে পারেন? সেই লোকটা বললেন, যদি আপনি এটা করার জন্য রাজি থাকেন তবে আপনার মেয়ে ঠিক হবে আর ওর চিকিৎসা সম্ভব হবে। না হলে আপনি আপনার মেয়েকে এই অবস্থায় দেখতে থাকবেন আর একদিন আপনার মেয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। তান্ত্রিকের কথা শুনে মালিক টেনশনে পড়ে গেলেন। তিনি বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি চাও যে আমি আমার মেয়েকে কোনো গরিব ছেলের গলায় ঝুলিয়ে দেব যাতে ওর জীবন নষ্ট হয়ে যায়? এর থেকে তো ভালো ও অসুস্থ থেকে এভাবেই মরে যায়। ওই লোকটা বলতে লাগলেন, এখন এটা আপনার ইচ্ছা। আমি এটা বলছি না যে আপনি আপনার মেয়ের বিয়ে এমন গরিব ছেলের সাথে দিন যার সাথে আপনার মেয়ে দুঃখে থাকবে। বরং এমন কিছু গরিব পরিবার আছে যারা গরিবের মধ্যেও খুশি খুশি নিজেদের জীবন কাটাচ্ছে। আপনি আপনার মেয়ের জন্য এরকম কোনো সম্বন্ধ খোঁজ করুন যে হয়তো আপনার মেয়েকে অভাবের মধ্যে রাখবে, কিন্তু ওর সমস্ত স্বপ্নকে পূরণ করবে আর আপনার মেয়ে সেখানে খুশিও থাকবে। আপনার মেয়ের চিকিৎসা শুধুমাত্র এভাবেই সম্ভব। আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন, না হলে তো জানেন কি হবে। তান্ত্রিক আরও বললেন, আপনি আমার চেহারা দেখে আমাকে জাজ করবেন না। তারপরে না জানি সে তান্ত্রিক মালিককে কি বললেন, আমি শুনতে পাইনি। কিন্তু ওই লোকের কথা শুনে মালিক হঠাৎ করে খুব শান্ত হয়ে গেলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি তান্ত্রিকের সমস্ত কথায় রাজি হয়ে গেছেন। কিছু সময় পরে তান্ত্রিক ঘর থেকে বাইরে চলে গেলেন। তান্ত্রিকে যাওয়ার পরে মালিক আমাকে ইশারায় তার পিছনে যেতে বললেন। তিনি এগিয়ে গিয়ে নিজের ঘরে ঢুকলেন। আমিও তার পিছন পিছন তার ঘরে গেলাম। মালিক আমাকে ঘরের দরজা বন্ধ করতে বলে নিজের সোফায় গিয়ে বসে আমাকে তার সামনে বসতে বললেন। এরপরে তিনি এমন একটা কথা বললেন যেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তিনি আমাকে প্রথমে আমার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলেন, আমার গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করলেন, আর আমি কতদূর পড়াশুনো করেছি সেটাও জিজ্ঞেস করলেন। আমার পুরো ফ্যামিলির ডিটেলস নিলেন। এক এক করে তিনি আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমি এক এক করে তার সমস্ত প্রশ্নের জবাব দিলাম। এরপরে তিনি আমাকে বললেন, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি দেখতে শুনতেও ভালো। তুমি গরিব, সেই কারণে নিজের স্ট্যান্ডার্ডে কাপড় পরো, কিন্তু যদি তুমি বড়লোক হতে আর বড়লোকের মতো থাকতে তাহলে তোমাকেও খুব হ্যান্ডসাম লাগতো। এমনিতে তো আমাদের বাড়িতে অনেক চাকর আছে, কিন্তু তুমি সবসময় আমার সাথ দিয়েছো। তুমি নিজের কাজকে নিজের কর্তব্য মনে করেছো। এতে আমি তোমার উপরে খুব খুশি। আমি বুঝতে পারছিলাম না যে আজকে মালিকের কি হয়েছে। তিনি হঠাৎ করে আমাকে এরকম অদ্ভুত অদ্ভুত কথা কেন বলছেন। এরপরে তিনি আমাকে একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, আমি তোমাকে কালকে 10 লাখ টাকা দেবো, সেটা তুমি নিজের বাড়িতে পাঠিয়ে দেবে। এতে তোমার বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। মালিকের কথা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম। যদিও মালিকের কথা শুনে আমি খুব খুশিও হয়েছিলাম, কেননা আমার মতো লোকের কাছে 10 লাখ টাকা মানে অনেক বড় ব্যাপার। এরপরে মালিক বললেন যে তোমাকে আমার খুব পছন্দ, তাই আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে চাই। যদি তোমার বিয়ে ওর সাথে হয় তাহলে ওর শরীর ঠিক হয়ে যাবে। বাবা গৌর, তুমি কি আমার মেয়ে উমাকে বিয়ে করতে রাজি আছো? আমি আশা করি তুমি আমাকে না বলে নিরাশ করবে না। মালিকের আমার প্রতি এরকম বিহেভ দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। মালিকের এরকম নরম হতে দেখে আমার হুঁশ উড়ে গেছিল। তিনি নিজের মেয়ের বিয়ের জন্য আমার সঙ্গে কথা বলছিলেন, যদিও তার মেয়ে এবং আমার মধ্যে আকাশ পাতালে ফারাক। আমি বুকে সাহস সঞ্চয় করে মালিকের মেয়ের বিয়ে করার জন্য হ্যাঁ করে দিলাম। ম্যাডাম অসুস্থের মধ্যে খুব বেশি সুন্দরী ছিলেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমাকে বিয়ে করার পরে ম্যাডামের অসুখ কিভাবে ঠিক হবে। যাই হোক, আমি কোনো অবস্থাতে ম্যাডামকে বিয়ে করার জন্য না বলতে পারতাম না। বরং আমি তো তাকে প্রথম দিন থেকে পছন্দ করতাম। কিন্তু তার অসুখের ব্যাপারটা নিয়ে আমার খুব ভয় হচ্ছিল। কিন্তু মালিক থাকতে আমার নিজেকে অনেকটা সাহসী মনে হতে লাগলো। এরপরে আমার বিয়ে মালিকের মেয়ের সাথে ফিক্সড হয়ে গেল। আমি যখন এই খবর আমার বাবা মাকে দিলাম তখন তারাও খুশি হয়ে গেল। এই খবর কিভাবে যেন নিউজ চ্যানেলে আর পেপারে বেরিয়ে যায় যে মালিক সাহেব নিজের মেয়ের বিয়ে বাড়ির একজন গরিব চৌকিদারের সাথে দিচ্ছেন। এই ব্যাপারটা মালিকের জন্য খুবই দুঃখের ছিল, কারণ সত্যি তো আমি তো কোনো মতেই তার মেয়ের জন্য পারফেক্ট ছিলাম না। মালিকের মেয়ের অসুখ তাকে নিজের মেয়ের সম্বন্ধ আমার সাথে করার জন্য বাধ্য করে। শহরে বড় বড় লোকেদের মধ্যে যখন এই খবর পৌঁছালো তখন তারা বিভিন্ন রকমের কথা বলতে লাগলো যে এর মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে ইনি নিজের মেয়ের বিয়ে একজন গরিব ছেলের সাথে দেবেন কেন। এদিকে অবাক করার বিষয় এটাই যে
এখনো আমার এবং ম্যাডামের বিয়ে 15 দিন বাকি আছে, কিন্তু এরই মধ্যে তার শরীর অনেকটা ভালো হয়ে গেছে। এটা দেখে মালিকও অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি খুশিও ছিলেন যে তার মেয়ের শরীর অনেকটা ঠিক হয়ে গেছে। আর তো 15 দিন হতে হতে ম্যাডামের শরীর একদমই ঠিক হয়ে গেল। শুধুমাত্র তার কিছুটা দুর্বলতা অনুভব হচ্ছিল। আমিও এটা ভেবে ভেবে অবাক হতাম যে কিভাবে উপা ম্যাডামের শরীর ঠিক হচ্ছে, কেননা এখন তার খাওয়া দাওয়া বদলে গেছে। এখন তো সে ওষুধও খাচ্ছিল না। আমি ভেবেছিলাম যে আমার বিয়ে উমা ম্যাডামের সাথে সিম্পলভাবে হবে, কিন্তু মালিক খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছিল। বিয়ের একদিন আগে মালিক আমাকে নিজের ঘরে ডাকলেন আর বলতে লাগলেন, আমি তোমার কাছে একটা পার্সোনাল কথা বলতে চাই, আর তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে। তুমি তো জানো আমি আমার মেয়ের বিয়ে লুকিয়ে চুরিয়ে করছি না, বরং শহরের সমস্ত লোক জানে। আর আমি সকলের সামনে তোমাকে আমার জামাই হিসাবে একসেপ্টও করে নিয়েছি। আশা করি তুমি আমাকে ধোঁকা দেবে না। মালিকের এই কথাটা আমাকে খুব টেনশনে ফেলে দিল। আমি বুঝতে পারছি না মালিক আমাকে কি প্রতিজ্ঞা করাবে। এরপরে মালিক যে কথাটা আমাকে বললেন সেটা খুবই অদ্ভুত। এই সত্যটা তো স্বামী স্ত্রীকে একে অপরের থেকে দূরে রাখার। আসলে মালিক আমাকে এই শর্ত দিল যে আমি তার মেয়েকে বিয়ে তো করছি, কিন্তু রাতের বেলা নিজের বাড়ি ছেড়ে আমাকে বাংলোর নাইট ডিউটি করতে হবে। মালিকের এই কথাটা আমাকে টেনশনে ফেলে দিল, কেননা আমি এখানকার চৌকিদার তো ছিলাম, কিন্তু এখন অবধি আমি নাইট ডিউটি করিনি। আর না তো এখন অবধি কোনো চৌকিদারকে রাতে ডিউটি করার জন্য রাখা হয়েছিল। রাতের বেলা আমি নিজের ভাড়া বাড়িতে চলে যেতাম। আমি ভাবতে লাগলাম মালিক তো আমাকে চৌকিদার করেছিল নিজের মেয়ের পাহারা দেওয়ার জন্য। এখন সেই যখন বিদায় নিয়ে আমার ঘরে চলে যাচ্ছে, তাহলে তার চৌকিদারের কি প্রয়োজন? মালিকের এই কথাটা আমাকে অস্বস্তি ফেলে দিয়েছিল। আমি উমা ম্যাডামের সঙ্গ পাওয়ার জন্য পাগল হয়েছিলাম। আর এদিকে মালিক আমার কাছে এই অদ্ভুত সত্য রাখলেন। তাকে না করা আমার জন্য সহজ ছিল না, কেননা মালিক শুধু আমার শ্বশুর নয়, তিনি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিও ছিলেন। আমি তার কাছে প্রতিজ্ঞা করলাম যে আপনি যেরকম বলবেন আমি এই বিষয়কে সেভাবেই পালন করব। মালিক আমাকে বললেন, আসলে আমার মেয়ের অসুস্থতা আমাকে চিন্তায় ফেলে রেখেছে। যদিও এখনো অনেকটা ভালো, কিন্তু আমার কিছু একটা সন্দেহ হচ্ছে। শুধুমাত্র এই কারণে তোমাকে দিয়ে নাইট ডিউটি করাচ্ছি। এর একটা গোপন উদ্দেশ্য আছে, যার কারণে আমি তোমার সামনে এই শর্ত রাখছি। যদিও আমার মেয়ে এখানে থাকবে না, কিন্তু তুমি প্রথম থেকেই এখানে চৌকিদার ছিলে। আর যদি তুমি রাতে নাইট ডিউটি করো, তাহলে তোমাকে কেউ সন্দেহ করবে না। এর বদলে আমি তোমাকে ডবল বেতন দিয়ে দেব। শুধু শর্ত এটাই, তোমাকে নিজের চোখ আর কান খোলা রাখতে হবে। 1 মিনিটের জন্য নিজের চোখ বন্ধ করবে না। মালিকের কথা শুনে আমার মাথায় অনেক প্রশ্ন আসছিল, কিন্তু আমি তার এই জিনিসটা ভালোভাবে জানতাম যে মালিক খুলে কথা কখনোই বলে না। কিন্তু আমি বুঝতে পারছি যে তার এই শর্তের পিছনে কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে, কেননা বোকার মতো কথা বলা মালিকের ভিতরে ছিল না। পরের দিন আমার বিয়ে ম্যাডামের সাথে হয়ে গেল। মেয়ের বিয়ের দিন বাবা মা দুজনেই খুব কাঁদলেন। মালিক তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ। তিনি আমার সামনে হাত জোড় করে বলেছিলেন, বাবা আমার মেয়ের সব সময় খেয়াল রেখো। যাই হোক, বিয়ে ভালোভাবে পার হয়ে গেল। আজকে আমার বাসর রাত। এই কারণে মালিক আমাকে নিজের মেয়ের কাছে যাওয়ার থেকে আটকালেন না, বরং আমাকে খুশি খুশি পারমিশন দিয়ে দিলেন যে তুমি গিয়ে আমার মেয়ের খেয়াল রেখো। কালকে থেকে তুমি এখানে নাইট ডিউটি করবে। আর হ্যাঁ, তুমি যখনই কিছু দেখবে সঙ্গে সঙ্গে আমাকে অবশ্যই বলবে, তাতে রাতের যে সময় হোক না কেন। আমি মালিকের অনুমতি নিয়ে বাড়িতে এলাম। উমা ম্যাডাম আগেই আমার বন্ধু বউয়ের সাথে আমার ভাড়া বাড়িতে এসে গেছিল। আমি বাড়িতে এসে দেখলাম যে উমা ম্যাডাম নববধূ সেজে বসে আছে। তার কাছে আসতেও আমার ভয় লাগছিল, কেননা আমি একজন সাধারণ চৌকিদার, আর সে ছোটবেলা থেকে মহারানীর মতো বড় হয়েছে। সে জীবনে কখনোই কোনো অভাব দেখেনি, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ। কিন্তু অবাক করার ব্যাপার হলো, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, তখন আমার স্ত্রীকে খুশি বলে মনে হচ্ছিল। সে আমাকে দেখে একদমই চিন্তিত হলো না। তার মুখে খুশির ঝলক দেখা যাচ্ছিল। এর মানে এটাই যে সে আমাকে বিয়ে করে খুশি ছিল। আর না তো সে আমাকে গরিব হওয়ার জন্য কথা শুনিয়েছিল। সে একজন নর্মাল স্ত্রীর মতো আমার সাথে কথা বলতে লাগলো। ওর সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম যে ও একজন ভালো স্ত্রী হওয়ার যোগ্য। আমি ওর সাথে আমাদের স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক শুরু করে দিয়েছিলাম। আমি ওর মুখে খুশির ভাব দেখে আর ধৈর্য ধরতে পারলাম না। সকালবেলা তার কাছে জিজ্ঞেস করে নিলাম যে আমাকে বিয়ে করায় তোমার আফসোস হচ্ছে না? কেননা নিশ্চয়ই তোমার স্বপ্নে হবে তোমার বিয়ে কোনো ধনী লোকের সাথে হোক। তখনও আমাকে বলল যে আমার জন্য তোমাকে বিয়ে করাই আমার মঙ্গল ছিল। যদি আমি তোমাকে বিয়ে না করতাম, তাহলে আমার শরীর কখনোই ঠিক হতো না। আমিও এই ব্যাপারটা নিয়ে চিন্তায় ছিলাম, আর বুঝতে পারছিলাম না যে
আমাকে বিয়ে করার পরে কিভাবে ম্যাডামের শরীর ঠিক হয়ে গেল? যাই হোক, আমি খুশি ছিলাম যে আমার স্ত্রী খুব ভালো। তাকে আমি আগে থেকে মনে প্রাণে চাইতাম। আর এখন তো সে আমার স্ত্রী হয়ে গেছে। আর আমাকে খোলা মনে একসেপ্টও করে নিয়েছে। সকাল থেকে সন্ধ্যা কিভাবে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। সন্ধ্যার পর আমি তাড়াতাড়ি মালিকের বাংলোতে পৌঁছে গেলাম। বাংলোর ভিতরে যেতে আমার খুব সম্মান হলো, কেননা এখন আমি এই বাড়ির জামাই। এরপরে মালিক আমাকে নাইট ডিউটি করার জন্য বললেন, কিন্তু সঙ্গে একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, তুমি কাউকে জানাবে না যে তুমি এখানে নাইট ডিউটি করতে এসেছো। বাংলার বাইরে যে ছোট সার্ভেন্ট কোয়ার্টার আছে, তুমি সেখানে থেকে ঘরের জানলা দিয়ে বাংলোর চৌকিদারি করবে। কেননা আমি চাই না কেউ জানতে পারো যে তুমি নিজে শ্বশুরবাড়িতে ডিউটি করছো। আমি সার্ভেন্ট কোয়ার্টারে গিয়ে তার জানলার পাশে বসে পড়লাম। সার্ভেন্ট কোয়ার্টারের জানলা দিয়ে বাংলোর গেট পরিষ্কার দেখা যাচ্ছিল। সবেমাত্র আমার 2 ঘন্টা পার হয়েছে, তখনই আমার নজর একটা অদ্ভুত জিনিসের উপর পড়লো। সে জিনিসটা আমাকে হতবাক করে দেয়। রাত প্রায় 1টার দিকে হালকা একটা আওয়াজ হলো। আমি সেদিকে তাকিয়ে বাংলোর গার্ডেনে কাউকে লাফিয়ে পড়তে দেখলাম। এরপরে সেখান থেকে কিছু নড়াচড়া আওয়াজ আসতে লাগলো। আমি সতর্ক হয়ে খুব ভালোভাবে লক্ষ্য করলাম। তখন দেখলাম এটা সেই তান্ত্রিক যে ডক্টরের সাথে এসেছিল। মালিককে তার মেয়ের বিয়ে কোনো গরিব লোকের সাথে দিতে বলেছিল। আমি এই লোকটাকে দেখে চিনতে পারলাম। আর একে এইভাবেই বাংলোর ভিতরে লুকিয়ে লুকিয়ে আসতে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। এর এখানে কি কাজ? এর আগে ওই লোক আমার চোখের সামনে থেকে হারিয়ে যেত। আমি সার্ভেন্ট কোয়ার্টার থেকে বাইরে বেরিয়ে এলাম। আর রাতে এই সময় একদম চোরের মতো ভেতরে ঢোকার কি দরকার পড়েছিল? আমি তাকে ধরতাম তার আগেই সে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে লুকিয়ে বাংলোর জানলা দিয়ে বাংলোর ভিতরে লাফিয়ে পড়ল আর মালিকের ঘর পেরিয়ে চলে গেল। আমি ওর পিছন পিছনে যাওয়ার সময় দেখলাম যে মালিকের ঘরের দরজা খোলা, কিন্তু মালকিন ঘরের ভিতরে থাকায় ঘরের ভিতরে যাওয়া ঠিক মনে হলো না। কিন্তু যখন আমার চোখ মালিকের ঘরের ভিতরে পড়লো, তখন আমি দেখলাম যে বিছানার উপরে শুধু মালিক একাই আছে, মালকিন ঘরের মধ্যে নেই। তাই আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে মালিককে ঘুম থেকে ডেকে ওঠালাম। মালিক চুপচাপ উঠে পড়লেন আর বলার সাথে সাথে তিনি আমার সাথে বেরিয়ে এলেন। এরপরে মালিক আর আমি পাশের ঘরে গিয়ে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল। কেননা যা কিছু আমি দেখলাম সেটা আমার বোধগম্যের বাইরে। মালিকের স্ত্রী আর ওই লোকটা আস্তে আস্তে করে কিছু কথা বলছিল, আর তাদের দেখে মনে হচ্ছিল যে তারা একে অপরের সাথে টাকা পয়সা লেনদেন করছে। মালিকের স্ত্রীকে দেখে আমার কখনোই মনে হয়নি যে তিনি এইরকম লোকের সাথে যোগাযোগ রাখতে পারেন, কারণ তিনি তো এইরকম লোকেদের তার আশেপাশে আসতেও দিতেন না। মালিক গিয়ে তাদের দুজনকে হাতে নাতে ধরে নিল। মালিক যখন হঠাৎ করে নিজের স্ত্রী হাত ধরলেন, তখন মালকিন ঘাবড়ে গেলেন। মালিক বললেন, তুমি এখানে কি করছো? আর এই লোককে কেন ডেকেছো, তাও রাতে এই সময়? এর সাথে তোমার কি সম্পর্ক? মালকিন প্রমাণ ছাড়া নিজের স্ত্রীকে তো কিছুই করতে পারছিলেন না, তাই তিনি আমাকে তান্ত্রিককে চেপে ধরতে বললেন। আরো বললেন, একে ঘরে নিয়ে এতটা মার মারো যতক্ষণ না এ উগরে না দেয় যে এ এখানে কেন এসেছে, ততক্ষণ একে মারতেই থাকো। এটা শুনে তো ওই লোকটা ঘাবড়ে গেল। ওর মুখের উপরে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। মালকিনের মুখেও দুশ্চিন্তার ভাব ফুটে উঠল। তান্ত্রিক হঠাৎ বলল, আমাকে ক্ষমা করে দিন বড় সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু ভুল শুধু আমি একাই করিনি, এতে আপনার স্ত্রীও যুক্ত। ইনি আমাকে বলেছিলেন যে এই বাড়িতে এসে আপনার সামনে মিথ্যা বলতে হবে। মালকিন আমাকে পয়সার লোভ দেখিয়ে বলেছিল যে আমাকে তান্ত্রিক সেজে আসতে হবে, আর তিনি আমাকে আপনার মেয়ের ব্যাপারে আগে থেকে কিছু ঘটনা বলে দিয়েছিলেন, যাতে সেগুলো আমি আপনাদের বললে আপনি আমার উপরে বিশ্বাস করে নেন যে আমি একটা সত্যিকারের তান্ত্রিক। তারপরে আমি মালকিনের কথা মতো আপনাকে বলেছিলাম যে আপনার মেয়ের বিয়ে কোনো গরিবের সাথে দিলে তার শরীর ঠিক হয়ে যাবে। এটা বলার জন্য মালকিন আমাকে 20 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই সমস্ত কিছু আমি শুধুমাত্র টাকার লোভে করেছি। আমি কোনো তান্ত্রিক না, বরং একজন নর্মাল মানুষ। মালিক তান্ত্রিকের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন আর মালকিনের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? এরপরে মালিক যখন ওই লোকের উপরে চিল্লাতে লাগলো, তখন ওই লোক বলল, মালিক, আমি শুধু যে কাজ করেছি তার টাকা নিতে এসেছিলাম। মালকিন হাউমাউ করে কান্না করতে লাগলেন। এদিকে ওই লোকটা তো পরিষ্কারভাবে মালকিনের উপরে অভিযোগ করেছিলেন যে মালকিন আমাকে যেরকম করতে বলেছেন আমি শুধু সেরকমই করেছি। আমি শুধু একটা মিথ্যা বলার জন্য 20 লাখ টাকা পাচ্ছিলাম। এই কারণে আমি এই কাজের জন্য রাজি হয়ে যাই। সে বলতে লাগলো, মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপরে মালিক চিৎকার করে মালকিনকে বললেন, এই লোকটা কি সত্যি কথা বলছে? তখন মালকিন ঘাবড়ে গিয়ে বললেন,
আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার মেয়েকে নিজের মেয়ে ভাবা উচিত ছিল। আসলে আমি তোমার মেয়েকে ঘৃণা করতাম। ওর মা মরার পরে তুমি আমাকে বিয়ে করলে, কিন্তু তুমি সবচেয়ে বেশি ভালো নিজের মেয়েকেই বাঁচতে। তুমি কখনো এটা ভাবনি যে আমি নিজের চোখে কত স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি সমস্ত ভালোবাসা নিজের মেয়েকেই দিচ্ছিলে। এই বাড়ির প্রতিটা জিনিস তুমি নিজের মেয়ের নামে করে দিয়েছো। আমি তো বুঝতেই পারছিলাম না যে তুমি আমাকে কেন বিয়ে করেছো। তুমি শুধু নিজের মেয়ের দেখাশোনা করার জন্য আমাকে নিয়ে এসেছিলে। এসব বলে মালকিন কান্না করতে লাগলেন। এদিকে আমার আইডিয়া হয়ে গেল যে এই মহিলা মালিকের দ্বিতীয় স্ত্রী। ইনি আমার স্ত্রী উমার নিজের মা না। এরপরে মালকিন বলতে লাগলেন, আমি শুধুমাত্র এই কারণে এসব করেছি। আমি তোমার মেয়ে থেকে বদলা নিতে চাইতাম। মালিক বলতে লাগলেন, কেমন বদলা? আমি তোমার উপর ভরসা করেছিলাম, আর তুমি এই লোকের সাথে মিলে আমার মেয়ের সাথে কি করেছো? আমাকে সমস্ত কিছু সত্যি সত্যি বলো। মালিক রেগে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। তখন ভয় পেয়ে তার সমস্ত কথা বলে দিল। এতে তারা যা যা করেছিল সেই সমস্ত কিছু আমরা জানতে পারলাম। মালিকের স্ত্রী নিজেই উমাকে ভুলভাল ওষুধ খাইয়ে অসুস্থ করছিলেন। তিনি ওর মা ছিলেন, এই কারণে কেউই তার উপর সন্দেহ করতে পারেনি। আর এই লোকটা তো শুধু মালকিনের কথাতে মালিককে মিথ্যা বলেছিল যে আপনার মেয়ের বিয়ে কোনো গরিবের সাথে দিন। এটা কিন্তু শয়তানই ছিল যে মালিকের এই জঘন্য কাজে সাথ দিয়েছিল। আর ছিল মালিকের ফ্যামিলি পার্সোনাল ডক্টর, যে মালকিনের সাথে এই কাজে যুক্ত ছিল। ওই লোকটা মালিকের বন্ধু, কিন্তু মালকিন তাকে অনেক টাকা দিচ্ছিল, তাই সে উমা ম্যাডামের শরীরে খারাপ করার ওষুধ দিত। আর মালকিন ম্যাডামকে আসল ওষুধ খাওয়ানোর পরিবর্তে ডক্টরের দেওয়া ওষুধ খাওয়াতো। তাই তো ম্যাডাম সবসময় অসুস্থ থাকতো। আরও কিছুদিন ওই ওষুধ খেলে উমা পাগল হয়ে যেত। আর মালকিন এটাই চাইতো যে ওষুধ খেয়েও পাগল হয়ে যাক, এরপরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ুক। আর এতে মালিকের মনে হবে তার মেয়ে অসুস্থতার কারণে মরে গেছে। মালকিনের ডক্টর আর ওই লোকের একসাথে মিলে এত বড় খেল খেলেছিল। বেচারি উমা তো নিজের জীবনের থেকে হাত ধুয়ে ফেলতো। সে প্রায় মরার কাছাকাছি পৌঁছে গেছিল। একদিকে মালিক নিজের মেয়ের অসুস্থতাতে ক্লান্ত হয়ে গেছিল, তাই তিনি মেয়ের চিকিৎসার জন্য 100 কোটি টাকা যে অ্যাড পেপারে দিয়েছিলেন, তা দেখে এরা নিজেদের প্ল্যান পরিবর্তন করে। এরপরে মালকিন ওই লোকেদের মালিকের কাছে পাঠান, আর মালিক ওই লোকের কথাতে বিশ্বাস করে আমার সাথে নিজের মেয়ে বিয়ে দিয়ে দেন। এই সমস্ত কথা শুনে মালিক কান্না করতে লাগলেন। আমি এই দ্বিতীয়বার তাকে কান্না করতে দেখলাম। আমি এখন বুঝতে পারছি যে সত্যি মেয়ের বাবারা মেয়েকে নিয়ে খুব দুর্বল হয়। ভগবান সকল মেয়ের ভাগ্য ভালো করুক, আর তাদেরকে নিজের নিজের সংসারে সুখী রাখুক। এত সবকিছু হওয়ার পরে আমি মালিককে ভরসা দিলাম যে আমি উমাকে খুব ভালোবাসি। আমি আপনার মেয়েকে দুনিয়ার সমস্ত খুশি দেওয়ার চেষ্টা করব। আমার জন্য তো উমার সাথে বিয়ে হওয়া আমার ভাগ্যের ব্যাপার। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, দুনিয়া এদিকে থেকে ওদিকে হয়ে গেলেও আপনার মেয়েকে কোনো অসুবিধা পড়তে দেব না। মালিক আমার কথা শুনে খুব খুশি হয়ে গেলেন। তিনি মালকিনকে বাড়ি থেকে বের করে দিয়ে ডক্টর আর ওই লোকের সাথে তাকেও পুলিশের হাতে তুলে দিলেন। ওই বাংলো তো আগে থেকেই উমার নামে ছিল। মালিক আমাদের দুজনকে ওই বাড়িতে থাকার জন্য বললেন। আমি আমার স্ত্রীর সাথে এখন খুশি খুশি জীবন কাটাচ্ছি। আমার স্ত্রীর শরীর এখন একদম ঠিক হয়ে গেছে। নিজের মেয়েকে আমার সাথে খুশি দেখে মালিকও সবসময় খুশি থাকতেন, কিন্তু আজও তার খুব আফসোস হয় যে তার স্ত্রী এত বড় জঘন্য কাজ করেছে, আর তিনি জানতেও পারেননি। আজকে তার স্ত্রী নিজের করা অপরাধের শাস্তি পেয়ে গেছে। তিনি এখন জেলে। বন্ধুরা, আশা করি এই গল্পটি ভালো লেগেছে। ধন্যবাদ বন্ধুরা।